ঘরের ভেতরের নিপীড়ন আর বাইরের নিপীড়নের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কারণ ঘরের নিপীড়নটা মানুষের মন থেকে নিজেদের শাসন করার অনুভূতিটা কেড়ে নেয় না। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কথাটা আসলে একটা বহু পুরনো দ্বিধার একেবারে মূলে গিয়ে ধাক্কা দেয়। নিজেদের লোকের হাতে খারাপভাবে শাসিত হওয়া ভালো, নাকি বাইরের কোনো লোকের হাতে ভালোভাবে শাসিত হওয়া? আর এই প্রশ্নটাই মাইকেল হেক্টরের বই এলিয়েন রুলের একদম কেন্দ্রবিন্দুতে। এখানে আমরা এটাই খতিয়ে দেখব যে শাসকের পরিচয়টা বেশি জরুরি, নাকি তার শাসন ব্যবস্থাটা, মানে কে শাসন করছে। তার চেয়েও বড় প্রশ্ন কি এটা হতে পারে যে কিভাবে শাসন করা হচ্ছে? আচ্ছা, এই বিষয়টা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে একটা খুব গভীর আর পুরনো বিশ্বাসকে জানতে হবে। এমন একটা ধারণা যা বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসকে একরকমভাবে গড়ে তুলেছে। যেমন ধরুন ১৮০৮ সালের স্পেনের ঘটনাটা। একজন ফরাসি রাজা নেপোলিয়নের ভাই তাদের জন্য একটা আধুনিক সংবিধান, ভালো শাসন ব্যবস্থার প্রস্তাব নিয়ে এলেন, কিন্তু স্পেনের সাধারণ মানুষ, কৃষকরা সেটা সরাসরি প্রত্যাখ্যান করল। তারা বাইরের লোকের ভালো শাসনের প্রতিশ্রুতির চেয়ে নিজেদের লোকের হাতে খারাপ শাসনকেই বেছে নিয়েছিল। ভাবা যায়, এটা দেখায় যে আমাদের লোক এই ধারণাটার টান কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু কি হবে যদি এই এত দিনের গেঁথে থাকা বিশ্বাসটাই ভুল হয়? যদি দিন শেষে শাসকের পরিচয়ের চেয়েও ভালো শাসনটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? চলুন এই ধারণাটা নিয়ে এবার এগোনো যাক। তো এই আলোচনাটা ঠিকভাবে করতে হলে আমাদের আগে পরিষ্কার হতে হবে যে বহিরাগত শাসন বা এলিয়েন রুল বলতে আসলে ঠিক কী বোঝানো হচ্ছে। একদম সহজ ভাষায় বললে, বহিরাগত শাসন হল যখন কোনো একটা দলের শাসকরা নিজেরাই সেই দলের সদস্য নন। সংজ্ঞাটা শুনতে খুবই সাধারণ মনে হলেও এর ভেতরে বিষয়টা কিন্তু বেশ গভীর। আর এই ধারণাটা যে শুধু দেশ বা উপনিবেশের মধ্যে আটকে আছে তা কিন্তু নয়। একবার ভাবুন তো, এটা একটা সামরিক দখলদারিত্ব হতে পারে, দুটো বড় কোম্পানি যখন একসাথে হয়ে যায় সেটাও হতে পারে, এমনকি একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট বা একটা সৎ পরিবারের মধ্যেও কিন্তু এই একই ডাইনামিক্স কাজ করতে পারে। মানে যেখানেই নেতৃত্বটা বাইরের কারো হাতে, সেখানেই এই তত্ত্বটা প্রাসঙ্গিক। আর এটাই আমাদের মূল প্রশ্নে ফিরিয়ে নিয়ে আসে। একজন বাইরের শাসক কিভাবে মানুষের কাছে তার শাসনকে বৈধ করে তুলবে? হেক্টরের জন্য একটা দারুণ উত্তর দিয়েছেন, একটা ফর্মুলা, যাকে বলা যায় বৈধতার সূত্র। তাহলে যে কোনো শাসক, সে নিজের লোক হোক বা বাইরের, তাতে কিছু যায় আসে না কিভাবে সবার আস্থা অর্জন করে, কোন জিনিসটা একটা শাসনকে মানুষের চোখে বৈধ করে তোলে। এর জন্য মূলত দুটো জিনিস দরকার। প্রথমটা হলো কার্যকারিতা বা ইফেক্টিভনেস, মানে দেশের অর্থনীতি ভালো থাকবে, মানুষ ঠিকঠাক জনসেবা পাবে। আর দ্বিতীয়টা হলো ন্যায় নিষ্ঠা বা ফেয়ারনেস, মানে শাসক নিরপেক্ষভাবে ন্যায্য আইন কানুন মেনে দেশ চালাবে। খুব সহজ করে বললে সূত্রটা হলো কার্যকারিতা আর ন্যায় নিষ্ঠা। এই দুটোকে মেলালেই তৈরি হয় বৈধতা বা লেজিটিমেসি। এই তত্ত্ব বলছে যে কোনো শাসক, সে দেশী হোক বা বিদেশী, যদি এই দুটো জিনিস নিশ্চিত করতে পারে, তাহলেই তার শাসন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এটা কি শুধুই একটা তত্ত্ব, নাকি ইতিহাসে এর কোনো বাস্তব প্রমাণ আছে? হেক্টে বলছেন এর পক্ষে যথেষ্ট জোরালো প্রমাণ ইতিহাসেই রয়েছে। ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় যে বহিরাগত শাসনের ফলাফল সবসময় একরকম হয় না। কোথাও সংঘাত হয়, কোথাও আবার সমৃদ্ধি আসে। আর এই পার্থক্যটা শাসকের পরিচয়ের জন্য হয় না, হয় তারা কিভাবে শাসন করেছে তার ওপর। যেমন ধরুন ২০ শতকের শুরুর দিকে জাপানি ঔপনিবেশিক শাসনের উদাহরণটা। তাই মানে জাপান জনসেবার পেছনে অনেক বিনিয়োগ করেছিল, আর সেখানকার স্থানীয় প্রভাবশালী নেতাদেরও শাসনের অংশ করে নিয়েছিল। ফলাফল, সেখানে জাতীয়তাবাদী প্রতিরোধ ছিল অনেক কম। অন্যদিকে কোরিয়াতে তাদের শাসন ছিল ভীষণ কঠোর, আর স্থানীয়দের ক্ষমতা থেকে একদম দূরে রাখা হয়েছিল। ফলে সেখানে প্রতিরোধও হয়েছিল অনেক তীব্র। ব্যাপারটা পরিষ্কার, তাই না? একই বহিরাগত শাসক, কিন্তু শাসনের ধরন আলাদা, আর তাই ফলাফলও একেবারে ভিন্ন। এই পুরো বিশ্লেষণটা আমাদের এমন একটা ধারণার দিকে নিয়ে যায় যা একই সাথে যুগান্তকারী এবং কিছুটা বিতর্কিতও বটে। আর এই বিশ্বায়নের যুগে ধারণাটা বিশেষভাবে প্রাসঙ্গিক।
বইটা আমাদের একটা বৈপ্লবিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি ভালো শাসনই আসল কথা হয়, তাহলে শাসকের পরিচয়টা কি আসলেই আর অতটা গুরুত্বপূর্ণ থাকে? হেক্টর তো এমনও বলেছেন যে ভবিষ্যতে হয়তো শাসন পরিষেবার একটা আন্তর্জাতিক বাজার তৈরি হতে পারে, মানে এমন একটা ভবিষ্যৎ যেখানে একটা দেশ ভালো শাসনের জন্য আক্ষরিক অর্থেই অন্য একটা দেশকে ভাড়া করতে পারে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু যুক্তিটা যদি ধাপে ধাপে ভাবা যায়, যা আমাদের শেষ একটা প্রশ্নে এনে দাঁড়ায়, আমরা কি এমন কোনো ভবিষ্যতের কথা ভাবতে পারি যেখানে একটা দেশ শুধু উন্নত শাসনের জন্য অন্য কোনো দেশকে দেশ চালানোর দায়িত্ব দেবে? দিন শেষে কোনটা বেশি জরুরি, পরিচয় নাকি কর্মক্ষমতা? এই প্রশ্নটাই বহিরাগত শাসনের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে।